সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান শ্রদ্ধাঞ্জলি। আমাদের সিলেটে অনেক মহান মানুষ আমাদের জীবনে অনেক কিছু কন্ট্রিবিউট করে গিয়েছেন, সবাইকে আমি সম্মান জানাই। তবে আজকে আমরা 3 জন মানুষের প্রতি সম্মান জানাবো, আর এটা সঞ্চালনা করবে নতুন প্রজন্মের শিল্পী, সঞ্চালক, টিভি ব্যক্তিত্ব, সাংবাদিক নবনীতা চৌধুরী। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু যাদের জীবনের নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ, যারা পূর্ণতায় পৌঁছতে পেরেছেন, তেমন সন্তানদের জীবন, সেসব সন্তান যাদের জীবন অক্ষয়, অবিনাশী, অনুসরণীয়, আমাদের প্রিয় পুণ্যভূমি সিলেটের মাটির এমন 3 চিরস্মরণীয় সন্তানকে স্মরণ করতে চাই বিশ্ব সিলেট সম্মেলনের এই ভার্চুয়াল আয়োজনের এই অংশে। আপনাদের সাথে আছি আমি নবনীতা চৌধুরী। আমরা স্মরণ করতে চাই 3 অবিস্মরণীয় সন্তানকে। মোহাম্মদ আতাউল গনি ওসমানী, জেনারেল এমএজি ওসমানী বলে যিনি পরিচিত। আমরা স্মরণ করতে চাই জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে। আমরা স্মরণ করতে চাই এই বিশ্বেরই এক গুরুত্বপূর্ণ সন্তান স্যার ফজলে হাসান আবেদকে। শুরুতেই আমরা স্মরণ করতে চাই মোহাম্মদ আতাউল গনি ওসমানী, যিনি বিশেষভাবে পরিচিত জেনারেল এমএজি ওসমানী নামে। তাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন ওসমানী। জেনারেল ওসমানীর জন্ম 1918 সালের 1 সেপ্টেম্বর সুনামগঞ্জে। তাঁর পৈতৃক বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানার এখনকার ওসমানীনগর উপজেলার দয়ামিরে। তার মৃত্যুর পর 1984 সালে তাকে সিলেটের এই সন্তানকে সিলেটেই এনে সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। আমরা জেনারেল এমএজি ওসমানীর ওপর একটি ভিডিও দেখে তাকে বিশেষভাবে স্মরণ করতে চাই সিলেটের এই বিশ্ব সম্মেলনে। পাকিস্তানিরা তাকে ডাকত পাপা টাইগার। তার নাম শুনলে ত্রাস সৃষ্টি হতো পাকিস্তানি ক্যান্টনমেন্টে। কর্মজীবনে ছিলেন 3টি দেশের সেনাবাহিনীর অফিসার। 1942 সালে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ মেজর ছিলেন তিনি। মাত্র 23 বছর বয়সে তিনি হয়েছিলেন একটি ব্যাটালিয়নের অধিনায়ক। একটি দেশের স্বাধীনতার পথে মুক্তিযুদ্ধে তিনি ছিলেন প্রধান সেনাপতি, একটি দেশকে স্বাধীনতা এনে দেওয়ার রণাঙ্গনের অন্যতম মহারথী। নির্লোভ ও সদা স্পষ্টভাষী মোহাম্মদ আতাউল গনি ওসমানী। ওসমানীর জন্ম 1918 সালের 1 সেপ্টেম্বর সুনামগঞ্জে। তার পৈতৃক বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানার দয়ামিরে। তার পিতা খান বাহাদুর মফিজুর রহমান এবং মা জোবেদা খাতুন। খান বাহাদুর মফিজুর রহমানের 2 ছেলে ও 1 মেয়ের মধ্যে সবার ছোট ছিলেন ওসমানী। ওসমানীর জন্মের প্রাক্কালে 1918 সালে খান বাহাদুর মফিজুর রহমান তৎকালীন আসামের সুনামগঞ্জ সদর মহকুমায় সাব ডিভিশনাল অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন। তাদের বসবাস ছিল সুনামগঞ্জ সদরেই। এখানেই জন্ম হয় ওসমানীর। বাবার চাকরির সুবাদে ওসমানীর শৈশব কৈশোর কেটেছে বিভিন্ন জায়গায়।
একসময় তারা সুনামগঞ্জ থেকে চলে গিয়েছিলেন গুয়াহাটিতে। ওখানেই প্রাতিষ্ঠানিক শিক্ষার হাতেখড়ি হয় ওসমানীর। 1934 সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষায় তিনি সমগ্র ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করেছিলেন। এই দারুণ ফলাফলের জন্য ব্রিটিশ সরকার ওসমানীকে প্রায়োটোরিয়া পুরস্কার প্রদান করেছিল। এরপর আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক পাশ করেছিলেন 1938 সালে। এরপর তৎকালীন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এমএজি ওসমানী। 1939 সালে তিনি রয়্যাল আর্মড ফোর্সে ক্যাডেট হিসেবে যোগ দিয়ে দেরাদুনে ব্রিটিশ ভারতীয় মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ শেষে 1940 সালে যোগ দিলেন ব্রিটিশ সেনাবাহিনীর কমিশনড অফিসার হিসেবে। 1942 সালে মেজর পদে পদোন্নতি পেয়েছিলেন ওসমানী। ওসমানী ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ পদোন্নতি পাওয়া মেজর। দেশ বিভাগের পর 1947 সালের 7 অক্টোবর ওসমানী যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। এ সময় তার পদমর্যাদা ছিল লেফটেন্যান্ট কর্নেল। 1951 সালে তিনি যখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের অধিনায়ক, তখন তার হাতেই প্রতিষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম সেনানিবাস। 1967 সালে সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নেন এমএজি ওসমানী। পরে 1970 সালে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিতও হয়েছিলেন। মুক্তিযুদ্ধের 25 মার্চে ঢাকাতে ছিলেন ওসমানী। পাকিস্তান সেনাবাহিনী থেকে বছর 4 আগে অবসর নেয়া এই ওসমানীর সামরিক দক্ষতা ও দূরদর্শিতা সম্পর্কে পাকিস্তান সরকার অবগত ছিল। তাই ওই রাতেই ওসমানীকে হত্যার চেষ্টায় হন্যে হয়ে খোঁজে পাক বাহিনীর এক কমান্ডো। কিন্তু একেবারেই ভাগ্যগুণে অনেকটা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান এমএজি ওসমানী। মুক্তিযুদ্ধ শুরু হলে ওসমানী সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিলেন। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণে বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করে এমএজি ওসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে যুক্ত করা হয়েছে। এখানে উল্লেখ্য যে 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র জারি ও সরকার গঠন করা হয় এবং পরবর্তীকালে 17 এপ্রিল মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে। 1971 সালের 17 এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার। ওসমানীকে করা হয় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি। 12 এপ্রিল থেকে এমএজি ওসমানী মন্ত্রীর সমমর্যাদায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে যুদ্ধ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। বিভিন্ন সেক্টর ও বাহিনীর মাঝে সমন্বয় সাধন করা, রাজনৈতিক নেতৃত্বের সাথে যোগাযোগ রাখা, অস্ত্রের যোগান নিশ্চিত করা, গেরিলা বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা, এই প্রভৃতি কাজ সাফল্যের সাথে পালন করেন এমএজি ওসমানী। রণনীতির কৌশল হিসেবে ওসমানী প্রথমেই সমগ্র বাংলাদেশকে ভৌগোলিক অবস্থা বিবেচনা করে 11টি সেক্টরে ভাগ করে নেন এবং বিচক্ষণতার সাথে সেক্টরগুলো নিয়ন্ত্রণ করতে থাকেন। প্রতিটি সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে একজন সেনাবাহিনীর অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছিল। পাকিস্তানি সেনাবাহিনী ছিল দক্ষ এবং সংখ্যায় অনেক বেশি। এই বিবেচনায় ওসমানীর রণকৌশল ছিল প্রথমে শত্রুকে নিজেদের ছাউনিতে আটকে রাখা এবং তাদেরকে যোগাযোগের সবগুলো মাধ্যম হতে বিচ্ছিন্ন করে রাখা। এজন্য এমএজি ওসমানী মে মাস পর্যন্ত নিয়মিত পদ্ধতিতে যুদ্ধ পরিচালনা করেন। মে মাসের পর তার মনে হয় প্রয়োজনের তুলনায় অনেক কম সংখ্যক সৈন্য নিয়ে শত্রুকে ছাউনিতে আটকে রাখা গেলেও ধ্বংস করা সম্ভব নয়। এই বিষয়টি তিনি সরকারকে জানিয়ে যুদ্ধে কৌশলগত পরিবর্তন আনেন। প্রাক্তন ইপিআরের বাঙালি সদস্য আনসার, মুজাহিদ, পুলিশ বাহিনী ও যুবকদের নিয়ে একটি গণবাহিনী বা গেরিলা বাহিনী গঠন করেন। মুক্তির সংগ্রামে এমএজি ওসমানীর হাতে কোনো নৌবাহিনী ছিল না, তবে নিয়মিত নৌবাহিনীর কিছু অফিসার এমএজি ওসমানীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন। কিছুদিন পর এমএজি ওসমানী তাদের এবং কিছু সংখ্যক গেরিলা যুবক নিয়ে একটি নৌ কমান্ডো বাহিনী গঠন করেন। আগস্টের মাঝামাঝিতে তারা নদীপথে শত্রুর চলাচল প্রায় রুদ্ধ করে দেন। নৌবাহিনী গঠনের ফলে একটা বড় ধরনের সংকটের অবসান হলেও দেশ স্বাধীন হবার আগে আরও একটা সংকট এমএজি ওসমানী অনুভব করেন, আর সেটা হচ্ছে তার হাতে কোনো বিমান বাহিনী ছিল না। শেষের দিকে 2টি হেলিকপ্টার ও একটি অটার আর তার নিজের চলাচলের জন্য একটি ডাকোটা নিয়ে ছোট্ট একটি বিমান বাহিনী গঠন করেছিলেন এমএজি ওসমানী।
একসময় সামরিক বাহিনীর কতিপয় অফিসার প্রশ্ন তুলেছিলেন, মুজিবনগরে বসে ওসমানীর পক্ষে এককভাবে যুদ্ধ পরিচালনা করা কতটুকু সম্ভব। সেক্টর কমান্ডাররা নিজ নিজ সেক্টরের নির্দেশ প্রদানের অবাধ ক্ষমতা দাবি করেন। এ ঘটনায় ওসমানী মানসিকভাবে আহত হন। 10 জুলাই প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের উপস্থিতিতে মুক্তিবাহিনীর প্রধানের পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। পরে তাকে বলা হয়, পুরো ঘটনাটি একটি ভুল বোঝাবুঝি ছিল। সেক্টর কমান্ডার এবং প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি স্বপদে পুনর্বহাল থেকে যান। পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালের 16 ডিসেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় সামরিক বাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছিল। বাংলাদেশ স্বাধীন হল। এই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল ওসমানী অনুপস্থিত ছিলেন। আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানী উপস্থিত না থাকার কারণ ছিল আর্মি প্রোটোকল। আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্ব ফ্রন্টের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। অন্যদিকে পাকিস্তানের পক্ষে উপস্থিত ছিলেন পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সৈন্যবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এ.কে নিয়াজি। এরা দুজনেই ছিলেন আঞ্চলিক প্রধান। অন্যদিকে ওসমানী ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। তাই কোনো সেনাবাহিনীর প্রোটোকল রক্ষার্থে কোনো সেনাবাহিনীর আঞ্চলিক প্রধানের সাথে তিনি কোনো অনুষ্ঠানেই উপস্থিত হতে পারেন না। আত্মসমর্পণ অনুষ্ঠানের 2 দিন পর জেনারেল ওসমানী মুজিবনগর সদর দপ্তরে ফিরে আসেন। তাকে আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিত থাকার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, দেখুন, আমরা স্বাধীনতা অর্জন করতে যাচ্ছি, কিন্তু দুঃখ হল স্বাধীন জাতি হিসেবে আমাদের মধ্যে আত্মমর্যাদাবোধ সম্পর্কে কোনো চেতনা এখনো জন্ম হয়নি। ঢাকায় আত্মসমর্পণের অনুষ্ঠানে আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এই সশস্ত্র যুদ্ধ ভারত বাংলাদেশের যৌথ কমান্ডের অধীনে হলেও যুদ্ধের অপারেটিং পার্টির পুরো কমান্ডে ছিলেন ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল শ্যাম মানেকশ। আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল মানেকশকে রিপ্রেজেন্ট করবেন লেফটেন্যান্ট জেনারেল অরোরা। আত্মসমর্পণ অনুষ্ঠানে মানেকশ গেলে আমার যাবার প্রশ্ন উঠত। সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে আমার অবস্থান জেনারেল মানেকশর সমান। সেখানে মানেকশর অধীনস্থ আঞ্চলিক বাহিনীর প্রধান জেনারেল অরোরার সফর সঙ্গে আমি হতে পারি না। এটা কোনো দেমাগের কথা নয়, এটা প্রোটোকলের ব্যাপার। আমি দুঃখিত, আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। আমাদের মধ্যে আত্মমর্যাদার বড়ই অভাব। 1971 সালের 26 ডিসেম্বর তাকে বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল পদমর্যাদা প্রদান করা হয় এবং তিনি নবদেশের প্রথম সশস্ত্র বাহিনী প্রধান হিসেবে নিযুক্তি পান। 1972 সালের 12 এপ্রিল তিনি তার এই দায়িত্ব থেকে অবসর নেন। মন্ত্রিসভায় যোগ দেন অভ্যন্তরীণ নৌযোগাযোগ, জাহাজ ও বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। 1973 সালের মার্চে স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ওসমানী তার নিজের এলাকা থেকে অংশ নেন এবং নির্বাচনে অভাবনীয় সাফল্য লাভ করেন। 1974 সালের মে মাসে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 1975 সালে সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তন করা হলে তিনি সংসদ সদস্য পদ এবং আওয়ামী লীগের সদস্য পদ ত্যাগ করেন। 1975 সালের 29 আগস্ট খন্দকার মোশতাক আহমেদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পান। তবে 3রা নভেম্বর জেল হত্যার ঘটনার পর পদত্যাগ করেন। 1976 সালের সেপ্টেম্বর মাসে ওসমানী জাতীয় জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। 1978 ও 1981 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন। 1978 সালের 3রা জুন রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান জয়লাভ করেন। এই নির্বাচনে মোট 10 জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। ব্রিটিশ গণতন্ত্রকে মডেল হিসেবে মনে করতেন ওসমানী। রাজনৈতিক সততা, কপটতার ধারে কাছেও তার অবস্থান ছিল না। আজীবন চিরকুমার ও অধমপায়ী ছিলেন ওসমানী। শেষ জীবনে মেঝেতে চাদর বিছিয়ে ঘুমাতেন। নিজের সব সম্পত্তি, এমনকি পৈতৃক সম্পত্তিও মৃত্যুর আগেই বিলিয়ে দিয়েছেন ট্রাস্টের মাধ্যমে, যেন তা মানুষের কাজে লাগে। ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার্থে লন্ডন থাকাকালীন 1984 সালের 16 ফেব্রুয়ারি এমএজি ওসমানী মৃত্যুবরণ করেন। তাকে পূর্ণ সামরিক মর্যাদায় সিলেটে সমাহিত করা হয়। মরিলে
কান্দিস না আমার দায় রে জাদুধন, মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার দায় রে জাদুধন, মরিলে কান্দিস না আমার দায়। গাইছিলাম সিলেট অঞ্চলের গিয়াসউদ্দিনের কথা এবং বিদিত লাল দাস প্রখ্যাত সুরকার, তাঁর সুরে মরিলে কান্দিস না আমার দায়। সকলের মৃত্যু আসলে তার জন্য শোকের চেয়ে অনেক বেশি তার জীবন, তার কর্ম উদযাপনের ক্ষেত্র হয়ে ওঠে, উপলক্ষ হয়ে ওঠে। আমরা তেমন 3 জন অবিস্মরণীয় সন্তানকে স্মরণ করতে বসেছি আজ, এবং এখন যাকে স্মরণ করব তিনি জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী 1943 সালের 15 নভেম্বর সিলেট শহরে জন্মগ্রহণ করেছিলেন। জামিলুর রেজা চৌধুরী একাধারে ছিলেন বাংলাদেশের তো বটেই, বিশ্বের একজন শীর্ষস্থানীয়, সকলের সম্মানীয় প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও তথ্য প্রযুক্তিবিদ। তিনি 1996 সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এবং তিনি 10 বছরেরও বেশি সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এখন একটি ভিডিওর মাধ্যমে আমরা জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে আরো বেশি করে জেনে নেবার চেষ্টা করব। শতকের 40-এর দশকে অবিভক্ত আসামের সিলেট অঞ্চলে জন্ম নেয়া এই শিশুটি যে একদিন পুরো বাংলাদেশের প্রযুক্তির আকাশটা বদলে দেবে এমনটি কেউ আশা করেনি। এটা আমি ব্রিজের ছবি দেখতাম, বিল্ডিং এর ছবি, এই দেখে দেখে ইঞ্জিনিয়ারিং এর প্রতি একটা আকর্ষণ বলব। কিছুটা তো বুঝেছিলেন তার প্রযুক্তিবিদ বাবা আবিদ রেজা চৌধুরীও। সে আমলের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রথম মুসলিম গ্রাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ার 1930 সালে যখন জাফলং সীমান্তবর্তী ডাউকি নদীর ওপর আসাম অঞ্চলের প্রথম ঝুলন্ত সেতুর ডিজাইন করেন, তার ছেলে নিজ দেশে পৃথিবীর অন্যতম দীর্ঘ সেতু নির্মাণে দেশীয় বিশেষজ্ঞ দলের প্রধান হবেন বা নির্মিতব্য পদ্মা সেতুর কারিগরি উপদেষ্টা হবেন, এটাই তো স্বাভাবিক। সিলেটে জন্ম হলেও বাবার সরকারি চাকরির সুবাদে দেশের নানা জায়গায় তার শৈশব কেটেছিল। 1952 সালে ঢাকা এলে সেন্ট গ্রেগরি স্কুল থেকে মাধ্যমিক আর ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বাবার মতো সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা নিয়ে ভর্তি হয়ে যান আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে। পড়াশোনায় আগাগোড়া মেধাবী ছিলেন, যদিও খেলাধুলা আর সাহিত্যের বই পড়া ছিল তার নেশা। কিন্তু পরীক্ষা শেষে প্রথম স্থান থেকে কেউ তাকে সরাতে পারত না। বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষে মাত্র 20 বছর বয়সে শিক্ষক হিসেবেই নিযুক্ত হন নিজ শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। এর 2 বছর পর 1964 সালে বৃত্তি নিয়ে ইংল্যান্ডে পড়তে গিয়ে দেখা মেলে এক জাদুর বাক্সের। পরিচিত হন পৃথিবীর প্রথম প্রজন্মের কম্পিউটারের সঙ্গে। এই প্রথম আমি জীবনে কম্পিউটার দেখলাম এবং কিভাবে প্রোগ্রাম লিখতে হয় এই আমার শুরু হলো। তারপরে পিএইচডি করার সময় পরের 3 বছর আমার এই
থিসিসের একটা পার্টে ছিল যে ইন্টিগ্রেটেড অ্যানালিসিস অফ হাই রাইজ বিল্ডিং, সেই প্রোগ্রামটা লিখলাম। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ফেরত আসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপনার পাশাপাশি বাংলাদেশে কম্পিউটার শিক্ষার উদ্যোগ গ্রহণ করেন। তা আমি আমাদের তখন বিভাগীয় প্রধান ওনাকে বললাম যে আমাদের এই বিষয়টা সিলেবাসে অন্তর্ভুক্ত করা প্রয়োজন, কম্পিউটার প্রোগ্রামিং, নিউমেরিক্যাল মেথডস, এবং আমাকেও দায়িত্ব দেওয়া হলো এই কোর্স পড়ানোর। 1978 সালে প্রায় 1 কোটি টাকা খরচ করে বুয়েটে একটি কম্পিউটার বসানো হয়। বুয়েটে চালু হয় নতুন কম্পিউটার সেন্টার। ঢাকা সহ সারা দেশ থেকে ছাত্রছাত্রীরা এসে কম্পিউটারে প্রশিক্ষণ নিতে থাকেন। 10 বছর তিনি এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হন। 9 বছর একটানা দায়িত্ব পালনের পর 2012 সাল থেকে কর্মরত আছেন অপর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে। ক্লাসরুমের বাইরেও আছেন অধ্যাপক জামিল। দেশি বিদেশি সেমিনার বা সিম্পোজিয়ামে বিশেষজ্ঞ হিসেবে বক্তৃতা দেয়া, দেশি বিদেশি পত্রপত্রিকা বা টেলিভিশনে নির্মাণ ও প্রযুক্তি সংক্রান্ত জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে অভিভাবকের মতো পরামর্শ দিয়ে থাকেন। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে এ পর্যন্ত তার 65টি গবেষণাপত্র ছাপা হয়েছে। শুধু তাই নয়, উঁচু দালান, কলকারখানা, ট্রান্সমিশন টাওয়ার, এয়ারক্রাফট হ্যাঙ্গার, স্টেডিয়াম, জেটি নির্মাণ বা সারা দেশে কম্পিউটার প্রযুক্তি বিকাশে বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এসবের পরামর্শক হিসেবে কাজ করেছেন। 1996 সালে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। আর এসব কাজের স্বীকৃতিস্বরূপ দেশি বিদেশি সম্মাননা ও পুরস্কারে ভরে আছে বাংলা একাডেমি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আর বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর আঙিনা। এক সময়কার নাম্বার 1 ছাত্র ক্রমেই নাম্বার 1 শিক্ষকে পরিণত হয়ে যান। আর এর প্রথম স্বীকৃতি আসে 1997 সালে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং শিক্ষকতায় শ্রেষ্ঠত্ব প্রদর্শনের জন্য সে বছর ডক্টর রশিদ স্বর্ণপদকে ভূষিত হন। এরপর থেকেই ক্রমশই তার মুকুটে যুক্ত হতে থাকে নতুন নতুন পুরস্কারের পালক। সবশেষে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে বিশেষ অবদান রাখবার স্বীকৃতি হিসেবে পেয়েছেন 21 পদক 2017। আন্তর্জাতিক অঙ্গনেও তার বিশাল পরিচিতি। ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় তাকে অনারারি ডক্টরেট ডিগ্রি দিয়েছে। সৌহার্দ্যময় পরিবেশে মিলিত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, আমেরিকান প্রেসিডেন্ট বা দুনিয়া কাঁপানো কম্পিউটার বিপ্লবীর সাথেও। সাংগঠনিক কাজেও তার সংশ্লিষ্টতা কম নয়। বই পড়ুয়া, সঙ্গীত পিয়াসী, খেলাধুলা প্রিয় মানুষটি প্রযুক্তি, কারিগরি এবং সমাজসেবামূলক নানা রকমের সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। ছিলেন প্রকৌশলীদের সংগঠনের প্রেসিডেন্ট। আবার যে প্রতিষ্ঠান তাকে পড়িয়ে শুনিয়ে প্রকৌশলী বানিয়েছিল সেই বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্বও তিনি পালন করছেন 2006 সাল থেকে। 1974 সালে বিয়ে করেছেন সেলিনা চৌধুরীকে। 2 সন্তানের জনক।
বড় মেয়ে কারিশমা চৌধুরী বিলেতে পুরকৌশলী হিসেবে কাজ করছেন। ছোট ছেলে কাশিফ চৌধুরী বাবা মার সঙ্গে ঢাকায় থাকেন, পেশায় কম্পিউটার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। 1956 সালে ঢাকার এলিফ্যান্ট রোডে তার বাবা বানিয়েছিলেন সে অঞ্চলের প্রথম পাকা বাড়ি। বছর খানেক ধরে পুত্র ও স্ত্রীকে নিয়ে বাস করছেন ধানমন্ডির এক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। আত্মীয় পরিজনের সঙ্গে আড্ডায় কাটে তার কোনো কোনো ছুটির বিকেল। মাঝে মাঝেই হারিয়ে গিয়ে নিজের অতীত খোঁজেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পুরনো কর্মক্ষেত্র কিংবা নিজের হাতে গড়া কম্পিউটার সেন্টার 3 যুগের ব্যবধানে এখন কোথায় এসে দাঁড়িয়েছে দেখে তিনি পুলকিতই হন। 22 বছর বয়সে তিনি যখন প্রথম কম্পিউটার স্পর্শ করেন তখনও বাংলাদেশে কোনো কম্পিউটার আসেনি। আজ মধ্যবিত্তের ঘরেও কম্পিউটারের ছড়াছড়ি। কেমন দেখেন তিনি আগামীর বাংলাদেশ? আমি একটা স্বপ্নের কথা সবসময় বলি, গণিত অলিম্পিয়াডে আমরা নোবেল প্রাইজ পেয়েছি বাংলাদেশি শান্তিতে। আমি একটা চ্যালেঞ্জ মনে করি 2030 সালের ভিতরে বাংলাদেশি একজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পাবেন। 1953 সালে যে হাই স্কুলে ক্লাস 7-এ ভর্তি হয়েছিলেন সে স্কুলের বিজ্ঞান মেলার উদ্বোধন করে তিনি আজকের একজন স্কুল পড়ুয়া ছাত্রের অনুপ্রেরণার উৎস হয়ে যান। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এখন প্রযুক্তি বান্ধব এক জাতি গড়ার মহান অভিভাবক হিসেবে দাঁড়িয়ে আছেন। তিনিই আমাদের এই আলোর পথযাত্রী। তোমারও আসিবে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। তোমারও আসিবে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। আজ বিশ্ব সিলেট সম্মেলনের এই স্মরণানুষ্ঠানে শেষ যাকে স্মরণ করতে চাই তিনি স্যার ফজলে হাসান আবেদ কেসিএমজি। তিনি ছিলেন বাংলাদেশের একজন সমাজকর্মী, বিশ্বের একজন শ্রেষ্ঠ সমাজকর্মী এবং বিশ্বের বৃহত্তম বেসরকারি সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা। সামাজিক উন্নয়নে তাঁর অসামান্য ভূমিকার জন্য তিনি র্যামন ম্যাগসেসে পুরস্কার, স্প্যানিশ অর্ডার অফ সিভিল মেরিট, লিও টলস্টয় আন্তর্জাতিক স্বর্ণপদক, জাতিসংঘ উন্নয়ন সংস্থার মাহবুবুল হক পুরস্কার, গেটস ফাউন্ডেশনের বিশ্ব স্বাস্থ্য পুরস্কার এবং শিক্ষাক্ষেত্রের নোবেল বলে পরিচিত ইয়াদেন পুরস্কার লাভ করেছেন। ফজলে হাসান আবেদ 1936 সালের 27 এপ্রিল হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে জন্মগ্রহণ করেছিলেন। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়েই স্যার আবেদের পড়ালেখার শুরু। আবার বাংলাদেশের স্বাধীনতা লাভের পর 1972 সালের 17 জানুয়ারি তিনি যখন দেশে ফিরে আসেন এবং যুদ্ধের পর সিলেটের সাল্লায় যে ধ্বংসস্তূপ দেখেন, সেখানে সাধারণ মানুষকে ঘুরে দাঁড়াতে, পাশে দাঁড়াতে হবে, এই চিন্তা থেকে, এই স্বপ্ন থেকে তার উন্নয়ন কার্যক্রমের শুরু সিলেটের সাল্লায়, সুনামগঞ্জের সাল্লায়, এবং সেখান থেকেই বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের জন্ম। আমরা স্যার ফজলে হাসান আবেদের উপর একটি ভিডিও দেখে তাকে স্মরণ করতে চাই। রে তো হো মামা
Tagore, of course, was my first love in terms of poetry. Being able to put himself in the shoes of a housewife and write about her travails. What I would have liked earlier on in my life was to become a poet. But I was not very good at writing poetry. So I decided that I would rather do something else. I went to Glasgow in my youth and studied naval architecture for 2 years. And then I decided that I would not pursue that because after qualifying I won't have any job back in my home. So I decided to change to accounting. That was also a time that I became very interested in European literature, English literature, even architecture. So I became quite a European aesthete, you could call me. When I was abroad, I lost my mother in 1957. So that was also one of the reasons why I didn't come home very often. My mother's loss was a great loss to me. She was a person of great kindness and so on. I still think of her and how young she was when she died. She was 44. But then in 1965 I came and then I liked what I saw. And in 1968 I came back for good. I was thinking that this is a night which is going to be the last night for many people. Deaths at that night was about 500,000. There's no point in living in a kind of life that you are completely insulated from other people's lives. The importance of having a good life, doing work in a multinational organization seemed quite immaterial to me at that point. So that sort of changed my whole attitude to life. That was the start of the feeling. The uprising was man-made. The Pakistan army is sort of cracking down on people of Bangladesh. They came to our house too. They lined us up a bit. The chairman of Shell Oil Company wanted me to work as liaison officer between the oil companies and the army headquarters, which is, murdering our people. So I'd like to tender my resignation and protest against it. And I'll be able to contribute more for the liberation war from London than joining the Mukti Bahini. We thought maybe that the struggle will go on for a long period of time. I have to basically finance myself for the next few years, so I couldn't really afford to keep the house. When Bangladesh became liberated very quickly, all the money was there for me to start BRAC. I saw the distress of people having to leave their homes and go to India to live in a camp. And that gave me an impression that after Bangladesh became independent, all these people, 10 million people, will come back home. And they will find in their homes there's nothing there to start with. I recruited a lot of young people who were in the liberation movement. So I was like their teacher. So we were learning together. We decided to go to every household in Bangladesh to teach women how to make oral rehydration fluid at home to cut down diarrheal mortality in the house. So once we have gone to every house in Bangladesh, the country is your backyard. Most people think that a kind of a rebirth, because I was a very different kind of person. I was very well dressed as a young man in London. They used to call me the Lord Camden. So most people didn't think that the kind of life I later on led, going into villages, working with poorest people, they didn't think that Abed is that kind of person at all. Although I don't see a great deal of change in the sense that I still like to dress up with good clothes and things like that. I still like to listen to good music and so on. In my mind, the most important things is what I do. My wife was also involved in work. So it was a very wonderful opportunity for BRAC to grow in leadership, which is provided by two people, not only me, but also my wife. She was a very impressive figure. We were both going to Harvard as visiting scholar. She was like a mother figure in BRAC. She used to come to Maniganj quite a bit, and then she used to work with these rural artisans. And when she died, we decided to
develop a foundation in her name called Aisha Abed Foundation, and which provides employment opportunities for poor artisans in rural Bangladesh. I was devastated by the loss of my wife, but then gradually over time I got into BRAC again. Giving attention to women and girls is very important as to how to bring about change in women's lives so that they can produce children without having to die for it. When I think about Bangladesh, I think about everybody. Not everybody is enjoying Rabindranath, not everybody is enjoying the great literature and the great culture that Bangladesh has. But I think everybody has got the right to have this experience. So if you say that BRAC has helped people in poverty alleviation, BRAC hasn't done much other than healthcare or finance, loans and given things like that. It's the poor people who have worked very hard to get themselves out of poverty. It was in 2001 when the head of Apple, Steve Jobs, I went to have dinner with him, and Steve asked me, why did it take BRAC 30 years to come out of Bangladesh? So I said, Steve, I never thought of going anywhere else. I just wanted to work in Bangladesh. It's only when I found that in Afghanistan, suddenly 3 million Afghans were going back to their homeland. I saw that many of the things that we do, what we do in Bangladesh, microfinance, healthcare, education, Shastra Shebikas and things like that, everything works there in Afghanistan too. It gave us the self-confidence that many of the things that we do in Bangladesh are probably good for other countries too. I consider myself a global citizen and I'm ready to help in any country which needs BRAC. I don't have any retirement plan, but I am semi-retired in the sense that I come to office about 10 o'clock. I used to come at 8 in the old times. And I used to go home at 7. I go home at 7, but then I take rest in the afternoon. I don't seek recognition for my work. Recognition is something that pleases me because it pleases my organization. Our staff feels happy that BRAC's work is recognized. I'm interested in the work itself and the kind of benefit poor people derive from it. I've lived a full life and I'm happy that my life has not been wasted. My legacy is, of course, BRAC, but BRAC needs to go on being relevant to the lives of the people. Human life is for a short period on Earth, and I would like that short period that each of us have to be as happy and as productive and as meaningful as possible. মানুষের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু সেই জীবনকে দেশের কাজে, দশের কাজে, চিত্তের উন্নয়নে কাজে লাগালে মানব জীবনের সার্থকতা। আমরা দেখব সে কারণেই আমাদের বাংলার বাউল কবি, দার্শনিকেরা বারবার অনিত্য জীবন আর সময় গেলে যে সাধন হবে না সে কথা মনে করিয়ে দিয়েছেন। শেষ করছি সিলেটের শীতালংসার কথায় রামকানাই দাশের সুরে একটি জনপ্রিয় গান দিয়ে। আমাদের ক্ষণস্থায়ী জীবনকে আমরা যেন সিলেটের এই 3 কৃতি সন্তানের মতো চিরস্থায়ী কাজ আর অনন্য দেশপ্রেমে অমলিন করে তুলতে পারি। শুয়া উড়িল উড়িল জীবের জীবন, শুয়া উড়িল রে, শুয়া উড়িল উড়িল জীবের জীবন, শুয়া উড়িল রে। হারলাম কামে ছিলায় আনন্দিত মন, হারলাম কামে ছিলায় আনন্দিত মন। ভবে আসি পিঞ্জিরাতে, ভবে আসি পিঞ্জিরাতে হইলায় বন্ধন, শুয়া উড়িল, শুয়া উড়িল উড়িল জীবের জীবন, শুয়া উড়িল রে, শুয়া উড়িল উড়িল জীবের জীবন, শুয়া উড়িল রে। নিদয়া নিষ্ঠুরা পাখি দয়া নাই রে তোর, নিদয়া নিষ্ঠুরা পাখি দয়া নাই রে তোর। পাষাণ সমান হিয়া পাখির,
পাষাণ সমান হিয়া পাখির কঠিন অন্তর শুয়া উড়িল উড়িল জীবের জীবন শুয়া উড়িল রে। পিঞ্জিরায় থাকিয়া করলাই প্রেমের সাধন, পিঞ্জিরায় থাকিয়া করলাই প্রেমের সাধন। পিঞ্জিরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন শুয়া উড়িল উড়িল জীবের জীবন শুয়া উড়িল রে। শীতলং ফকিরে কহে দম কর সাধন, শীতলং ফকিরে কহে দম কর সাধন। দমের ভিতর আছে পাখি, দমের ভিতর আছে পাখি করিও যতন শুয়া উড়িল উড়িল জীবের জীবন শুয়া উড়িল রে। শুয়া উড়িল উড়িল জীবের জীবন শুয়া উড়িল রে। শুয়া উড়িল রে, শুয়া উড়িল রে।